আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। দেখি কারা কারা আজকে আমার সাথে ক্লাসে জয়েন করছো। অলরেডি আমি দেখতে পাচ্ছি 20 জন জয়েন করে ফেলেছো। আমি একটু অপেক্ষা করব যাতে বাকিরাও জয়েন করতে পারে, তারপরেই হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছি আনিসা, একান্ত, সঞ্জিদা, জাকিয়া, রাসেল, আইমন সহ আরো অনেকেই আমার সাথে ক্লাসে জয়েন করে ফেলেছে। ওয়ালাইকুম আসসালাম ভাইরা, কি অবস্থা তোমাদের? আমি অল্প সময়ের মধ্যেই সামনে চলে আসতেছি, একটু অপেক্ষা করতেছি, আমি জাস্ট একটু গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আমি কমেন্টগুলো প্রদর্শন করানোর একটা ব্যবস্থা করতেছি, সেগুলো কি দেখা যায় নাকি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। যে কমেন্টগুলো দেখানোর একটা সিস্টেম ফেসবুক করলো, একটু টেস্ট করে দেখতেছি যে আসলে তোমাদের কাছেও শো করে কিনা। সো গত ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম ইউআরএল পর্যন্ত, রাইট? আজকে আমরা ওয়েব সার্ভার, ওয়েব অ্যাড্রেস, ক্লায়েন্ট, ব্রাউজার, সার্চ ইঞ্জিন, স্ট্যাটিক, ডাইনামিক ওয়েবসাইট, তারপরে মনে করো একটা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের যেসব লিঙ্ক আছে, যে পেজগুলো কি কি অর্ডারে সাজানো থাকে, এটা শেষ করব আজকের ক্লাসে। আমরা এইটুকু পর্যন্ত শেষ করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে অর্থাৎ আগামীকাল থেকে হচ্ছে আমরা ফুললি HTML এর মধ্যে ঢুকে যাব, ঠিক আছে? একটু ইয়েটা নড়ে গেছে, একটু ঠিক আছে, রাইট? একটু সোজা করে দিলাম। ফাইন, অলরেডি অনেকেই জয়েন করে ফেলছে, সো আমরা ক্লাসটা শুরু করতে পারি। সো তোমরা কি আমাকে বলতে পারবে কেউ একজন কমেন্টে যে গত ক্লাসে আমরা লাস্ট টপিক কি শিখেছিলাম, শেষ কোন টপিকটা শিখেছিলাম? এই যে ভাইয়ারা চলে আসছি ক্যামেরার সামনে। আমার মার্কার কি? এই তো মার্কার। ওকে, সো গত ক্লাসে আমরা শেষ কি কি শিখছিলাম সেটা কি কেউ আমাকে বলবে কিনা কমেন্টে? লাস্ট ক্লাসে আমরা কি শিখেছিলাম, কেউ বলতে পারবে? আচ্ছা, কাউকে কমেন্ট করতে দেখতেছি না। সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ইউআরএল এর ডিটেলস অংশ পর্যন্ত বোধহয় ফাইনালি পড়েছিলাম, যে ইউআরএল এর বিভিন্ন অংশগুলো কিভাবে চিহ্নিত করতে হয়, এটা বোধহয় গত ক্লাসে আমাদের শেষ টপিক ছিল। সো আজকে আমরা যেটা দিয়ে শুরু করতেছি সেটা হলো গিয়ে আজকে আমরা জাস্ট সংক্ষেপে জানবো যে ওয়েব সার্ভার কি, ওয়েব ক্লায়েন্ট কি, ব্রাউজার কি, এগুলো। ডোমেইন দিয়ে শেষ করছিলাম না? আচ্ছা ঠিক আছে, ডোমেইন, ইউআরএল এগুলো দিয়ে শেষ করেছিলাম। সো আজকের ক্লাসে আমরা যে ইন্টারনেটটা ব্রাউজ করি এটার সাথে দুইটা জিনিস ওতপ্রোতভাবে সম্পর্কিত, একটা হচ্ছে সার্ভার, আরেকটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট। এই দুইটা জিনিস, এদের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু একটা ওয়েবসাইট কাজ করে বা ইন্টারনেটটা কাজ করে। যখন আমি সংক্ষেপে বলে দিই যে ওয়েব ক্লায়েন্ট কি, এটাকে আমরা বলবো ওয়েব ক্লায়েন্ট, আর এটাকে বলা যেতে পারে ওয়েব সার্ভার। বেসিক্যালি এরা দুইজনেই দুটো কম্পিউটার, এরা দুজনেই কি দুটো কম্পিউটার। ক্লায়েন্ট কম্পিউটারটা হচ্ছে, ধরো আমি যখন ইন্টারনেট ব্রাউজ করি আমি একজন ক্লায়েন্ট, আমি যখন ইন্টারনেট ব্রাউজ করি আমি কি একজন ক্লায়েন্ট। আমি এখান থেকে কিছু একটা দেখতে চাই, মনে করো কোনো আমি একটা ওয়েবসাইটে ঢুকতে চাই, কোনো একটা ডোমেইনে ঢুকতে চাই, তা আমি এখান থেকে ইন্টারনেট অ্যাড্রেসটা লিখে এন্টার করি, বা ওয়েবসাইটের অ্যাড্রেসটা বা ডোমেইনটা বা কোনো একটা পেজের সুনির্দিষ্ট ইউআরএলটা লিখে এন্টার করি। এন্টার করার পর এটা কোথায় চলে যায়? আমরা বলছিলাম যে ডিএনএস এর কাছে যায় সবার ফার্স্টে। ডিএনএস হচ্ছে আমাদেরকে আইপিটা খুঁজে দেয়। তো সেই আইপি অনুযায়ী সেই নির্ধারিত কম্পিউটারের কাছে গিয়ে কিন্তু
সেই তথ্যগুলো পাওয়া যায়। সো ক্লায়েন্টকে তথ্যগুলো যে সরবরাহ করে, আরেকটা কম্পিউটার যে তাকে সরবরাহ করে, সেটাকে আমরা বলবো সার্ভার কম্পিউটার বা ওয়েব সার্ভার। সো আইমন বলতেছে প্রোটোকল পর্যন্ত আমরা লাস্ট করেছিলাম, ইউআরএল বুঝাইছিলাম। আচ্ছা, আর অনেকেই জয়েন করছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছো। সো ওয়েব সার্ভার বলতে আমরা বুঝবো, যদি ওয়েব সার্ভারের সংজ্ঞাটা আমরা লিখতে যাই, যে ওয়েব সার্ভার এক ধরনের বিশেষ কম্পিউটার বা এটাকে অনেক ক্ষেত্রে কি লেখা হয় জানো? এটাকে লেখা হয় হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়। মুজিবুর স্যারের বইতে এটাকে লেখা হয়েছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়। মানে কম্পিউটারই তো বেসিক্যালি হার্ডওয়্যার আছে, সেটার মধ্যে কিছু সফটওয়্যার ইনস্টল থাকবে না? অবশ্যই থাকবে। কম্পিউটার থাকলে তো কম্পিউটার তো নিজে আর রান করতে পারে না, একটা হার্ডওয়্যার তো নিজে চলতে পারে না, তারা চালায় হচ্ছে সফটওয়্যার। সো ওয়েব সার্ভার হচ্ছে এক ধরনের বিশেষ কম্পিউটার যা একই সাথে অনেক ক্লায়েন্টকে সেবা দিতে পারে, সো এটাই হচ্ছে আমাদের ওয়েব সার্ভার। বেসিক্যালি আমরা বুঝবো একটা কম্পিউটার যা থেকে হচ্ছে অনেকগুলো তথ্য অ্যাক্সেস করতে পারে। কে অ্যাক্সেস করতে পারে? সে হচ্ছে ওয়েব ক্লায়েন্ট। আর ওয়েব ক্লায়েন্ট কি? ওয়েব ক্লায়েন্টের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারী এক একজন ওয়েব ক্লায়েন্ট। প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারী এক একজন ওয়েব ক্লায়েন্ট। এক একজন ওয়েব ক্লায়েন্ট। অন্যভাবে বললে ওয়েব সার্ভারের কাছ থেকে তথ্য और সেবা নেয়ার প্রত্যেকেই এক একজন ওয়েব ক্লায়েন্ট। দুইভাবেই সংজ্ঞাটা দিতে পারো, ঠিক আছে? তো আমরা ক্লায়েন্ট আর সার্ভারের সম্পর্কটা বুঝে গেলাম, যে সার্ভার হচ্ছে সেবা দেয় আর ক্লায়েন্ট হচ্ছে সেবা নেয়। কাইন্ড অফ যে কোনো সেবা দানকারী প্রতিষ্ঠানের মতো। যেমন ধরো হাসপাতাল একটা সেবা দানকারী প্রতিষ্ঠান, তুমি হাসপাতালে গেলে ডাক্তার নার্স এনারা তোমাকে সেবা দিবেন, আর তুমি হচ্ছে একজন পেশেন্ট বা ক্লায়েন্ট বা কাস্টমার, তুমি হচ্ছে সেবাটা নিবা, ঠিক আছে? বা ধরো একটা রিটেল শপ বা রিটেল চেইন, ধরো স্বপ্ন বা মিনা বাজার, ঠিক আছে? এগুলোর মধ্যে তুমি তারা হচ্ছে কি সার্ভার, তারা তোমাকে সার্ভ করে, কোনো একটা সেবা দেয়, আর সেবা বা পণ্যটা তুমি কিনে নাও, ঠিক আছে? এটাই হচ্ছে ক্লায়েন্ট আর সার্ভারের সম্পর্ক। তো আশা করি এটা খুব বেসিক এবং কমন একটা সম্পর্ক। এই সম্পর্কটা যখন ইন্টারনেটে আসে তখন তাদের আগে শুধুমাত্র আমরা ওয়েব শব্দটা লাগাই দিচ্ছি, ওয়েব ক্লায়েন্ট, ওয়েব সার্ভার। সো আশা করি এইটুকু তোমাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সো যারা বুঝে ফেলছো তারা একটু কমেন্টে বলে দাও যে ভাইয়া ওয়েব সার্ভার আর ওয়েব ক্লায়েন্টের সম্পর্কটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী জিনিসটা যাব, এটা খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে ব্রাউজার। আমরা সবাই কম বেশি এটা ব্যবহার করি, বাট আমরা চিনি না ব্রাউজারকে, আমরা অনেকেই চিনি না। দেখা গেছে অ্যাপ ব্যবহারের যুগে ব্রাউজারের ব্যবহার অনেকটাই কমে আসতেছে। ব্রাউজার বলার থেকেও আমি যদি তোমাকে বলি ক্রোম বা গুগল ক্রোম, তাইলে কিন্তু তোমরা আরো আগে চিনে ফেলবা যে ভাই ক্রোম চিনি, ব্রাউজার তো চিনি না। অনেকেই বলবে যে কি ভাই আমি ক্রোম চিনি বাট ব্রাউজার চিনি না। অনেকে হচ্ছে ইউসি চিনে, অনেকে হচ্ছে অপেরা মিনি বা অপেরা চিনে, ঠিক আছে? আবার কম্পিউটার ইউজারদের
অনেকেরই প্রিয় ব্রাউজার ফায়ারফক্স, যেমন আমার প্রিয় ব্রাউজার ফায়ারফক্স। তারপরে ধরো মাইক্রোসফটের আছে এজ, যেটা এজ হচ্ছে তাদের রিব্র্যান্ডেড, আগে ছিল কি এক্সপ্লোরার, যেটা এখন তারা এটাতে সাপোর্ট দেওয়া অফ করে দিচ্ছে, মাইক্রোসফট এক্সপ্লোরার। হ্যাঁ, এটা ইন্টারনেট ব্রাউজার। একদম প্রথম দিকে আরও কিছু ব্রাউজার ছিল। সো এগুলো কি, এগুলো হচ্ছে ইন্টারনেট ব্রাউজার। অনেক সময় এমসিকিউতে আসে যে এখানে কোনটি ইন্টারনেট ব্রাউজার, কোনটি ইন্টারনেট ব্রাউজার, অথবা কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়। এমসিকিউতে আসলো কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়, তোমাকে অপশন দিল ক্রোম, তোমাকে অপশন দিল মনে করো অপেরা, তোমাকে অপশন দিল মনে করো এজ, আরেকটা অপশন দিল মনে করো হচ্ছে থান্ডারবার্ড। ঠিক আছে, এটা কিন্তু ব্রাউজার না, ঠিক আছে, থান্ডারবার্ড। বা এটা না, ধরো ইজি একটা দেই, ধরো দিল জিমেইল, ঠিক আছে, জিমেইল। সো এগুলোর মধ্যে কোনটা ব্রাউজার নয়, কোনটা ব্রাউজার নয় আমরা কিন্তু জানি। হ্যাঁ, আমরা জানি যে জিমেইল কোনো ব্রাউজার নয়। জিমেইল কি, জিমেইল হচ্ছে একটা মেইল সেবাদানকারী, যেটা হচ্ছে ইমেইল করার জন্য ব্যবহার করে জিমেইল, ঠিক আছে। সো এটা ব্রাউজার নয়, এমসিকিউতে আসতে পারে। সো এখন আমরা একটু বুঝবো যে ব্রাউজার কি জিনিস। আমি একটু কমেন্টে দেখি, সাদিয়া বলতেছে ক্লিয়ার ভাইয়া, জাকিয়া বলতেছে ক্লিয়ার, ইমাদ বলতেছে ক্রোম ইউজার। হ্যাঁ, ক্রোম তো মোবাইলে তো আমরা সবাই কম বেশি আমাদের মোবাইলের ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোম দেওয়াই থাকে, সবাইকে কি করতে হয়, ক্রোম ব্যবহার করতেই হয়। আর কম্পিউটারের ক্ষেত্রে তো আমরা যে যার মতো বাছাই করে নিতে পারি, রাইট। আমার কাছে কাস্টমাইজেশনের জন্য ফায়ারফক্সটা সব থেকে বেশি ভালো লাগে, এটা অনেকভাবে কাস্টমাইজ করা যায় এবং ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে। ক্রোম কি ভাই ইউজার ফ্রেন্ডলি না? হ্যাঁ, ক্রোম সবাই ইউজ করে হচ্ছে স্পিডের জন্য। ক্রোম অনেক বেশি স্পিডি এবং ক্রোম হচ্ছে অনেক বেশি র্যামও খায়, র্যাম খেয়ে ফেলে। এই জন্য দেখা যায় কম্পিউটারে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন প্রথম থেকে ইন্টারনেট ব্যবহার করা শুরু করি তখনও ক্রোম জনপ্রিয় ছিল, বাট অনেক রকম কাস্টমাইজেশনের জন্য যারা একটু অ্যাডভান্স ইউজার তারা দেখা যেত ফায়ারফক্স বা অন্যান্য ব্রাউজার ইউজ করতো। তো আমরা হচ্ছে ওইটা আর ছাড়তে পারি নাই। এখন ক্রোম অনেক স্পিডি হয়ে গেলেও দেখা যায় আমাদের ফায়ারফক্সে আমাদের কি অভ্যস্ততা রয়ে গেছে। আচ্ছা, সো ব্রাউজারের কিছু নাম আমরা শিখলাম, আরও অনেক রকম ব্রাউজার আছে, একটা বাদ গেছে, যেমন ধরো আইফোন যারা ইউজ করো বা আইওএস তাদেরটা কি সাফারি, তাই না? সাফারিও কিন্তু একটা ব্রাউজারের নাম। আবার ওই যে কিটক্যাট সাফারি, চকলেট মনে করো না, হ্যাঁ, সাফারি যেমন চকলেটের নাম, আবার কি ব্রাউজারেরও একটা নাম হচ্ছে সাফারি। লিমা বলতেছে ক্লিয়ার, স্নিগ্ধ বলতেছে অপেরা মিনি, হ্যাঁ অপেরা মিনি একটা ব্রাউজারের নাম। সাফায়াত বলতেছে বিশাল র্যাম খায়, খাদক একটা, রাইট। আচ্ছা, সো আমরা ব্রাউজারের সংজ্ঞাটা একটু দেই। বিং, স্নিগ্ধ বলতেছে বিং, না ভাইয়া বিং তো ব্রাউজার না, বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, বিংও একটা সার্চ ইঞ্জিন। আমরা বিং নিয়ে কথা বলবো। সাদিয়া শারমিন বলতেছে আমারটা সাফারি, হ্যাঁ ভাইয়া সাফারি, অনেকেই সাফারি ইউজার আসছো তোমরা, পশ মানুষজন, আইওএস ইউজ করো যারা, আমরা গরিব অ্যান্ড্রয়েড ইউজার। ওকে, সো ব্রাউজার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার, বিশেষ ধরনের সফটওয়্যার যা ব্যবহার করে ইন্টারনেটে অ্যাক্সেস করা যায়, যা ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যায়, বা অন্যভাবে বললে হচ্ছে প্রবেশ করা যায়। আমার লেখাগুলো যদি কোনো বুঝতে সমস্যা অবশ্যই জানাবে, বড় করে লেখার দরকার হইলে। সো ব্রাউজার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার বা অ্যাপ। হ্যাঁ, এখনগুলো ভাই অ্যাপ মানে কি, অ্যাপ বা অ্যাপস মানে কি? অ্যাপও সফটওয়্যারই, অ্যাপ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বিশেষ ধরনের সফটওয়্যার যা ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যায়, বা এটাও লেখা যায় বা ইন্টারনেটে প্রবেশ করা যায়, ইন্টারনেটে অথবা ইন্টারনেটে ভ্রমণ করা যায়। ব্রাউজারের কাজ হচ্ছে ইন্টারনেটে ভ্রমণ করা, ঠিক আছে। আমরা তো বাংলায় ইংলিশে ব্রাউজ বলি, বাংলা থেকে বললে কি হবে, ভ্রমণ করা, ট্রাভেল করা। ইন্টারনেটের মধ্যে তুমি ঘুরে বেড়াইতে পারবা, ঠিক আছে। কি সুন্দর না জিনিসটা, শুনতে মজা লাগতেছে না? আমি ফার্স্ট ইন্টারনেট ব্রাউজ করি হচ্ছে ক্লাস 5-এ ওর 6-এ, 2008-9 সাল। তো ফার্স্ট টাইম হচ্ছে আমি আমার আম্মুর মোবাইল ফোন দিয়ে হচ্ছে ইন্টারনেটে ঢুকি। তখন অ্যান্ড্রয়েড ছিল না, অ্যান্ড্রয়েড তো ছিল না, এগুলো ছিল না। তখনকার ফোনগুলো নকিয়ার সিম্বিয়ান অপারেটিং সিস্টেম অথবা
জাভা অপারেটিং সিস্টেম দিয়ে চলতো, অ্যান্ড্রয়েড, আইফোন, আইওএস এগুলা ছিল না তখন, ব্ল্যাকবেরি, এই গুরুত্বপূর্ণ যেসব, এগুলো তখনও মনে করো হয় শুরু হয়েছে কিছু কিছু, বাট বাংলাদেশে এতটা প্রচলিত ছিল না, মানুষের হাতের কাছে সহজলভ্য ছিল না। সো আমি ফার্স্ট ক্লাস 5-6 হচ্ছে ফার্স্ট ইন্টারনেটে ব্রাউজ করি। সেটা কোনো স্পেশাল কোনো ব্রাউজার ছিল না, সেটা ছিল কি ওই স্যামসাং ফোন ছিল আমার আম্মুর একটা, ফ্লিপ ফোন। তো ওইটা দিয়ে আর কি আমার ফোনে গ্রামীণ ফোন থেকে একটা মেসেজ আসে যে জিপি ইন্টারনেট আজকে থেকে সবার জন্য চালু, যে সবাইকে যাদের ইন্টারনেট এনাবেল হ্যান্ডসেট আছে তাদেরকে মেসেজ দিয়ে চালু করে দিচ্ছে। তো আমি কনফিগারেশনগুলো সেভ করলাম। তখন তো ইন্টারনেট ব্রাউজ করা অনেক ঝামেলা ছিল, কনফিগারেশন করতে হতো, তারপর ইন্টারনেট প্যাকেজ কিনতে হতো, অন করতে হতো, অনেক ঝামেলা ছিল। সো ওরা করছে কি কনফিগারেশন পাঠায় অটোমেটিক অন করে দিছে। সো আমিও ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে ঢুকে গেলাম গুগলের মধ্যে, হোম পেজ গুগল ছিল, গুগলের ওয়েবসাইটে ঢুকে গেলাম। তারপর জিপি ওয়ার্ল্ড নামে আরেকটা ওয়েবসাইট ছিল, যেখান থেকে হচ্ছে ওয়ালপেপার, গান, ভিডিও, গেমস এগুলো কেনা যাইতো। এখন কি কেউ ওয়ালপেপার কিনে? তখন ওয়ালপেপার বিক্রি করা হইতো, ঠিক আছে, একটা ওয়ালপেপারের দাম 40 টাকা। হাস্যকর তাই না? তোমরা তো এটার সাথে পরিচিত না। সো তোমরা আমাকে কি কমেন্টে কেউ বলবে যে তোমরা কে কখন ইন্টারনেট ব্যবহার করছো, কোন ক্লাসে থাকতে, অথবা কত সালে প্রথম তোমরা ইন্টারনেটের সাথে বা ব্রাউজারের সাথে পরিচিত হইছো এবং ইন্টারনেট ব্যবহার শুরু করছো। সো আচ্ছা, যে কথাটা বলার জন্য আমি এটা বলতেছিলাম যে ইন্টারনেটে ভ্রমণ করা। তো প্রথম যখন আমি গুগলে ঢুকলাম এবং আমি কিছু একটা লিখে এলোমেলো ভাবে আর কি কিছু অক্ষর চেপে গুগলে সার্চ করলাম, কিছু রেজাল্ট আসলো। আবার জিপি ওয়ার্ল্ড যে ওয়েবসাইটটা ছিল, gpworld.com ছিল তখন, ওটা একটা আর কি মানে বিভিন্ন রকম বললাম তো কন্টেন্ট বিক্রি করতো, ওয়ালপেপার, রিংটোন, গান টান এগুলো বিক্রি করতো, গেমস। সো ওইটার মধ্যে যখন ঢুকলাম আমার মনে হলো মানে আমার কি বলে অ্যাড্রেনালিন রাশ হইলো। হ্যাঁ, আমি উত্তেজিত হয়ে পড়লাম, অনেক বেশি এক্সাইটেড যে ইন্টারনেটে আমি ঢুকে গেছি। আমি চিল্লাইতে আম্মু 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 ডাকতে গিয়ে আম্মুকে দেখাচ্ছি, এ দেখো আমি ইন্টারনেটে ঢুকতে পারছি গুগলে, মানে আমি তো চরম খুশি, ঠিক আছে। সো ইন্টারনেটে ঢুকলাম, মানে আমার মনে হলো আসলে এই পুরো দুনিয়া এখন আমার হাতের মুঠোয় চলে আসছে, পুরো দুনিয়া কি আমার হাতের মুঠোয় চলে আসছে, এবং আমি চাইলেই যে কোনো জায়গায় মানে ভ্রমণ করতে পারতেছি, যে কোনো ওয়েবসাইটে যাইতে পারবো, ভ্রমণ করতে পারবো। এই যে ব্রাউজার শব্দটা শুনলে ট্রাভেল করার মতো একটা আনন্দ বা উত্তেজনা, এটা আসলে মানে আমরা যারা একদম প্রথম চালাইছি এগুলো যখন ছিল না, নতুন ভাবে শুরু করছি, তখন মনে করো যে আমাদের কাছে এগুলো একটা এক্সাইটমেন্টের ব্যাপার ছিল। এখন তো তোমরা দেখা গেছে এখনকার বাচ্চারা তো কি বলে 1 বছর 2 বছর বয়স হইলে মানে একদম ছোটবেলা থেকেই ইউটিউবে কার্টুন দেখতে ওদের কি শুরু হয় লাইফ, মানে ইউটিউবে কার্টুন দেখতে ওদের সকালের ব্রেকফাস্ট শুরু হয় নাকি। সো আমাদের ক্ষেত্রে হচ্ছে ওই যে ভ্রমণ শব্দটার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে এই বিশাল গল্প বলে ফেললাম। সো ওয়েবসাইট বিশেষ ধরনের সফটওয়্যার যেটা ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যায় বা ইন্টারনেটে ভ্রমণ করা যায় বা প্রবেশ করা যায়, তাকে আমরা ব্রাউজার বলি। ভ্রমণ করা যায় সেই সফটওয়্যারকে বা তাকে ব্রাউজার বলে। কিছু উদাহরণ আমরা আগেই দেখে ফেলছি। সো আমি একটু কমেন্ট দেখি কে কি বলছে আমাকে। ক্লাস 4 সোহেল রানা বলতেছে ভাইয়া ক্লাস 4। জাকিয়া বলতেছে 2020-এ আমি ভাইয়া। আচ্ছা, তাহলে তুমি একদম ইন্টারনেটে নতুন নাকি। সাফায়াত বলতেছে ক্লাস 5, মিলে গেছে আমার সাথে। সাদিয়া বলতেছে এফবিআইডি 1 মাসও হয় নাই। ওকে ওকে, অনেকেই বলতেছে ক্লাস 7, অনেকে বলতেছে ইন্টার 5, ক্লাস 5, ক্লাস 6, একজন বলতেছে মনে নাই ক্লাস 8 2013। ওকে, যাই হোক, অনেকেই আমাকে হচ্ছে বিভিন্ন রকম কমেন্ট করে জানাইছো যে ফার্স্ট তোমরা ব্রাউজার কখন ব্যবহার করছো। সো আচ্ছা, তো ধন্যবাদ তোমাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করার জন্য। বাট আমার মতো তোমরা কি এক্সাইটেড হয়েছিল কিনা যে ভাই ইন্টারনেটে ঢুকতে পারছি, একটা ওয়েবসাইটে ঢুকতে পারছি, অনেক মজা লাগতেছে, এরকম মনে হয়েছিল? আই থিঙ্ক তোমাদের এরকম হয় নাই, কারণ তখন ইন্টারনেট, আমাদের সময় ইন্টারনেট জিনিসটা অ্যাভেলেবেলই ছিল না। দেখা গেছে 1 লাখের মধ্যে একজন মানুষও ইন্টারনেট হয়তো ইউজ করতো না একদম শুরুর দিকে। এখন তো সবাই ইউজ করে, একদম তুমি একদম যদি বলো দরিদ্র রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক, তাদের হাতেও কিন্তু একটা স্মার্টফোন আছে, তাদেরও কিন্তু ফেসবুক আছে। ওই দিন এক রিক্সাওয়ালা ভাইয়া আমাকে অনুরোধ করলো যে ওনার বার্থডে ভুল আছে ফেসবুকে, বার্থডেটা এডিট করে দিতে। হ্যাঁ, ওনার বার্থডেতে মানুষ ওনাকে উইশ করতেছে, এই জন্য ওনার বার্থডেতে যেতে আমি একটু এডিট করে দিই। পরে আমি রিক্সা থেকে নেমে আর কি মানে আমার গন্তব্যে পৌঁছায় রিক্সা থেকে নেমে তার বার্থডেটা ফেসবুকে এডিট করে সঠিকটা দিয়ে দিলাম। হ্যাঁ, এইরকম। আচ্ছা, একজন বলতেছে 2 টাকা দিয়ে ডেটা কিনতাম।
সো বেশ কিছু ব্রাউজারের নাম আমরা শিখেছি। ব্রাউজারের মধ্যে কিন্তু কয়েকটা অংশ থাকে। প্রথমত যেটা থাকে সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস, ব্রাউজার ইঞ্জিন, আর থাকে হচ্ছে রেন্ডারিং ইঞ্জিন। সো ব্রাউজারের মধ্যে কিন্তু ব্রাউজার এক ধরনের বিশেষ সফটওয়্যার, এটা সামনে আমরা দেখি, এটা একটু আমাদের বোঝা লাগবে। ব্রাউজারের সামনে আমরা যেটা দেখি একদম সামনে, সেটাকে আমরা বলি ইউআই। তার ভেতরের অংশে কিন্তু থাকে হচ্ছে তোমার মনে করো একটা রেন্ডারিং ইঞ্জিন থাকে, যেটাকে আমরা আরই বলতে পারি, বা রেন্ডারিং ইঞ্জিন। ঠিক আছে, রেন্ডারিং ইঞ্জিন। আর থাকবে কি, আর থাকবে হচ্ছে একটা ব্রাউজার ইঞ্জিন। ওকে, ব্রাউজার ইঞ্জিনটা আমরা আগে রাখি, রেন্ডারিং ইঞ্জিনটা পরে রাখলাম। এই ব্রাউজার ইঞ্জিন, রেন্ডারিং ইঞ্জিনের বেশ কিছু নাম বইতে দেওয়া আছে, কোনো দরকার নাই, জেনেও কোনো লাভ হবে না, জাস্ট আমরা বোঝানোর জন্য বলতেছি। দেখো HTML দিয়ে আমরা যে কোডগুলো লিখি, এটা লেখা লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। HTML দিয়ে যখন আমরা একটা পেজ তৈরি করি, প্রথমে আমরা সবার উপরে লিখি কি HTML, এবং শেষেও লিখি HTML। এর মাঝখানে আমাদের আরো দুইটা ট্যাগ থাকে, মনে করো হেড ট্যাগ, এই হেড ট্যাগটা শেষ হয়, এবং থাকে হচ্ছে বডি ট্যাগ। যারা একটু HTML করছো বা আগে HTML পড়ছো তাদের এগুলো না জানার কথা না। বডি ট্যাগের মধ্যে হচ্ছে আমরা সবকিছু লিখি। বাট আমরা যখন একটা ওয়েব পেজ দেখি বা একটা ওয়েবসাইট দেখি, আমরা কি এই ধরনের কোনো ট্যাগ বা কোনো কোড কি আমাদের সামনে দেখি না তো। আমরা সুন্দর একটা সাজানো গুছানো জিনিস দেখি। তো এই যে সাজানো গুছানোর কাজটা করে, এই কাজটা করে হচ্ছে মিলিতভাবে ব্রাউজার ইঞ্জিন আর রেন্ডারিং ইঞ্জিন। ঠিক আছে, রেন্ডারিং ইঞ্জিনের কাজই হচ্ছে এই যে HTML কোডগুলোকে রেন্ডার করে একটা সুন্দর ফরম্যাট দেওয়া। সেই ফরম্যাটটা হচ্ছে আমরা ব্রাউজারের সামনে বা ইউআইতে কি করি, দেখতে পাই। ঠিক আছে, আর ব্রাউজার ইঞ্জিন হচ্ছে ব্রাউজারের মেইনটেনেন্সের বাকি কাজগুলো করে। সো যারা মুজিবুর স্যারের বই ফলো করো বা ফরাদ মঞ্জুর স্যারের বই ফলো করো, ওই বইতে দেখবে এগুলো নিয়ে টুকটাক লেখা আছে, কয়েকটা ব্রাউজার ইঞ্জিনের নাম আছে, যেমন ধরো ট্রাইডেন্ট, গেকো, এরকম কিছু ইঞ্জিনের নাম আছে। এগুলো তোমরা চাইলে একটু একবার চোখ বুলায় দেখতে পারো, আর মনে না রাখলেও কোনো খুব বেশি ক্ষতি হবে না। আমরা জাস্ট জানলাম ব্রাউজার কয়েকটা পার্ট নিয়ে গঠিত। একদম সামনের পার্টটা আমরা যেটা দেখি সেটাকে আমরা ইউআই বা ইউজার ইন্টারফেস বলি। এটাকে আমরা বলবো ইউজার ইন্টারফেস। আবার বলে দিচ্ছি, ইউজার ইন্টারফেস। আচ্ছা, লিখেই দেই, ইউআই কে বলবো আমরা ইউজার ইন্টারফেস, তারপরে এটাকে বলবো আমরা ব্রাউজার ইঞ্জিন, আর এটাকে বলবো আমরা রেন্ডারিং ইঞ্জিন। রেন্ডারিং ইঞ্জিনের কাজই হচ্ছে HTML পেজগুলোকে রেন্ডার করে আমাদের জন্য সুন্দর করে ফরম্যাট করে ব্রাউজারের সামনে প্রদর্শন করা বা আমাদের স্ক্রিনে প্রদর্শন করা। তাহলে এই তিনটা জিনিস আমরা শিখে ফেললাম যে ব্রাউজার হচ্ছে বেশ কয়েকটা পার্ট নিয়ে গঠিত। আমরা বেশ কিছু ব্রাউজারের নামও জানছি, রাইট? সো এইটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা একটু দেখি কমেন্টে। ওকে, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাই দিও। ওকে, আইমন বলতেছে, আচ্ছা কমেন্ট, তোমরা এখনো আরেকজনকে মেনশন দিচ্ছ, যেটা খুবই ভালো। সো সাদিয়া বলতেছে ক্লিয়ার, লামিয়া, আইমন সবাই বলতেছে ক্লিয়ার। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আচ্ছা, এখন ওকে, সো এখন আমরা যে জিনিসটা নিয়ে আলাপ করবো, এটা আমাদের সবার প্রিয়, অতি পরিচিত। তার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন। তার নাম কি? সার্চ ইঞ্জিন। ঠিক আছে, সার্চ ইঞ্জিন কি এটা তোমাদের কারোই জানার বাকি নেই। সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের বিশেষ, এটাকে সফটওয়্যার বলতে পারো, অথবা বিশেষ প্রোগ্রাম বলতে পারো, অথবা একটা ওয়েবসাইটও বলতে পারো। ঠিক আছে, এক ধরনের বিশেষ ওয়েবসাইট বা এক ধরনের বিশেষ সফটওয়্যার বা এক ধরনের বিশেষ প্রোগ্রাম, যার কাজ হচ্ছে ইন্টারনেটের সব তথ্যকে ইন্ডেক্স করে রাখা। ইন্ডেক্স করে রেখে তুমি যেভাবে চাও সেভাবে তোমাকে প্রদর্শন করা। আচ্ছা, এত কথা না বলে আমি যদি বলি সার্চ ইঞ্জিন মানেই হচ্ছে গুগল। সার্চ ইঞ্জিন মানেই কি? সার্চ ইঞ্জিন মানেই হচ্ছে গুগল। গুগলই হচ্ছে সার্চ ইঞ্জিন। তাইলে কিন্তু তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যায়। একজন হচ্ছে ব্রাউজারের নামের ক্ষেত্রে বিং কমেন্ট করছিল। বিং কিন্তু ব্রাউজার না, বিংও একটা সার্চ ইঞ্জিন। এছাড়া আরো সার্চ ইঞ্জিন আছে, মনে করো ইয়াহুর একটা সার্চ ইঞ্জিন আছে, সেটার নামই ইয়াহু।
রাইট, সেটার নামই ইয়াহু। বলবা এটা তো অনেকদিন ভাই শুনি নাই, আমরা শুনিই নাই। হ্যাঁ, এগুলো অনেকটা অপ্রচলিত হয়ে গেছে। এছাড়া আছে মনে করো ডাকডাকগো, যারা প্রাইভেসি সচেতন তারা এটা ব্যবহার করতে পারো। ডাকডাকগো হচ্ছে কাইন্ড অফ গুগলেরই একটা ছোট ভাই বলা যাইতে পারে, মানে তার কাজের প্রণালী গুগলেরই মতো, বাট গুগল হচ্ছে আমাদের সব কাজ ট্র্যাক করে রাখে। তোমরা কি এটা জানো যে আমাদের সব কিছু হচ্ছে গুগল আর ফেসবুক বা মোবাইলের আরও বেশ কিছু অ্যাপ অনবরত ট্র্যাক করে। যেমন তুমি কি সার্চ করতেছো, কোথায় যাচ্ছ, তোমার কি অপছন্দ পছন্দ, সেগুলা কিন্তু যেহেতু অ্যান্ড্রয়েড ফোনটা গুগলের বানানো, মানে অ্যান্ড্রয়েড সিস্টেমটা গুগলের বানানো, এই তথ্যগুলো কিন্তু গুগল সর্বদা ট্র্যাক করে এবং ফেসবুকও কিন্তু মোটামুটি যতটা পারে ট্র্যাক করে। হ্যাঁ, এগুলো তারা রেখে দেয়। এখন বললো ভাই এই তথ্যগুলো দিয়ে তারা কি করে? এই তথ্যগুলো দিয়ে কি তারা আমাদেরকে ব্ল্যাকমেইল করবে? না, এই তথ্য দিয়ে তারা তোমাকে কখনো ব্ল্যাকমেইল করবে না। এই তথ্য কি কেউ পড়ে দেখে? না, কেউ পড়েও দেখে না। এগুলো সাধারণত মেশিনে প্রসেস হয়। মানে এত কোটি কোটি মানুষের তথ্য কিভাবে বসে বসে আরেকজন দেখবে? সম্ভব না। এটা মেশিনে প্রসেস হয়। এখান থেকে মূলত তোমার ইন্টারেস্ট মানে আগ্রহ আর অনাগ্রহ বের করে। যে ধরো তুমি যদি ফোনের সামনে কতক্ষণ কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা খাবারের নাম বা কোনো একটা কসমেটিক্সের নাম বলতে থাকো মেয়েদের ক্ষেত্রে, কতক্ষণ পরে তুমি খেয়াল করবে এটা ট্রু কিনা? বলো যে তুমি যদি আজকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলো কয়েকবার, তুমি হয়তো আগামীকাল ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকলে বা ইউটিউবে ঢুকলে ওইটার অ্যাড তুমি কিন্তু কি দেখতে পাবা। তাইলে এটা কিভাবে হয়? এটাকে আমরা বলতে পারি যে ডিপ মেশিন লার্নিং, যে আমাদের কাজগুলো আগ্রহ অনাগ্রহগুলো ওরা ফলো করে সেই অনুযায়ী আমাদেরকে বিজ্ঞাপন দেখায়। বেসিক্যালি বিজ্ঞাপন দেখানোর জন্য এই তথ্যগুলো ব্যবহার করে ওরা। আদার্স কাজে ব্যবহার করে কিনা এখন পর্যন্ত তারা কখনো স্বীকার করে নাই, করলে করতেও পারে, বাট এটা ব্যবহার করে বিজ্ঞাপনের জন্য। যাকে তো সার্চ ইঞ্জিনটা কি, সার্চ ইঞ্জিন নিয়ে আমরা কথা বলতেছিলাম। ফাইন, সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের বিশেষ প্রোগ্রাম বা বিশেষ ওয়েবসাইট যার কাজ হচ্ছে ব্যবহারকারী কোনো কিছু চাইলে সেটা ইন্টারনেটের কোনো জায়গায়, ইন্টারনেটের কোনো কোনাকাঞ্চিতে যদি থাকে সেইখান থেকে বের করে নিয়ে আসা। ও আরেকটা বাদ পড়ছে, সেটা হচ্ছে এটা লিখে রাখো, পিপিলিকা, PIPILIKA, পিপিলিকা, বা বাংলায় এভাবে বানান পিপিলিকা। এটা হচ্ছে বাংলা সার্চ ইঞ্জিন। এটা কি? এটা হচ্ছে বাংলা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এক বাংলা সার্চ ইঞ্জিন বা প্রথম বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা। এটা তৈরি করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এটা তৈরি করছিল বেশ কয়েক বছর আগে, মোটামুটি আরো 7-8-10 বছর আগে হবে। ওকে, সো বাংলা সার্চ ইঞ্জিন এটা কিন্তু অনেক সময় তোমাদের এমসিকিউতে আসে, সেটা হচ্ছে পিপিলিকা। এবার আমি একটু বইয়ের সংজ্ঞাটা দেখব যে সার্চ ইঞ্জিনে বইয়ের সংজ্ঞা কি দিচ্ছে। সো বইতে খুব সহজ সংজ্ঞা দিচ্ছে, বইতে খুব সহজ একটা সংজ্ঞা দিচ্ছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট থেকে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার। সার্চ ইঞ্জিন হলো এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম বা সফটওয়্যার টুল, এমন এক ধরনের সফটওয়্যার টুল যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ব্যবহারকারীর চাহিদা অনুসারে, ব্যবহারকারী যা চায়, ঠিক আছে, ব্যবহারকারীর চাহিদা অনুসারে তথ্য খুঁজে বের করে। তাহলে আমরা সার্চ ইঞ্জিনের সংজ্ঞাটা লিখে ফেলবো। সার্চ ইঞ্জিন হলো এমন এক ধরনের সফটওয়্যার টুল যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ব্যবহারকারীর চাহিদা অনুসারে, ব্যবহারকারী যেমন তথ্য দেখতে চায় বা যা চায় সেটা খুঁজে বের করে। এই সংজ্ঞাটা আমরা লিখে ফেলবো। বহুল জনপ্রিয় বা সব থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। এছাড়া পরবর্তীতে আরো নিচে নিচে থাকবে ধরো বিং, ইয়াহু,
ডাকডাকগো, পিপিলিকা, এরকম আরো অনেক রকম সার্চ ইঞ্জিন আছে, ঠিক আছে। এছাড়া চাইনিজরা, চায়নাতে কিন্তু ওরা গুগল ফেসবুক ব্যান করে রাখছে। চায়নারা কিন্তু গুগল ফেসবুক ইউজ করে না, ওদের নিজস্ব সার্চ ইঞ্জিন আছে, সম্ভবত ওইটার নাম বোধহয় উইবো, না উইবো বোধহয় ওদের সোশ্যাল ফেসবুকের মতো একটা সোশ্যাল সাইট। এছাড়া ওরা প্রচুর উইচ্যাট ব্যবহার করে, উইচ্যাটের মাধ্যমে দেখা গেছে ওদের সোশ্যাল নেটওয়ার্কিং, মানে ফেসবুকের মতো যোগাযোগ থেকে শুরু করে মেসেজিং থেকে শুরু করে উইচ্যাটের মাধ্যমে ওরা কেনাকাটাও করে, ঠিক আছে। উইচ্যাটের মধ্যে ওদের নির্দিষ্ট কি বলে একটা কয়েনের মতো আছে, ওটা দিয়ে ওরা কেনাকাটাও করতে পারে। মানে চায়নাতে থাকে ইন্টারনেট ব্যবহার করে বাট উইচ্যাট নাই এরকম হবে না। যেমন ধরো বাংলাদেশের প্রায় সবার কাছে এখন কি আছে, বিকাশ অ্যাকাউন্ট আছে, তাই না, বা এখন নগদের অনেক জনপ্রিয়তা, নগদ অ্যাকাউন্টও আছে সবার হয়তো, হ্যাঁ। তো ওইখানে হচ্ছে উইচ্যাট ছাড়া ওরা কল্পনাই করতে পারে না যে ওই অ্যাকাউন্ট ছাড়া। সো আমরা সার্চ ইঞ্জিনের সংজ্ঞাটা লিখে ফেলবো। ওকে, আইমন বলতেছে উইচ্যাট, হ্যাঁ ঠিক। সো সার্চ ইঞ্জিনের সংজ্ঞাটা আমরা লিখে ফেলবো এবং আমরা শিখবো হচ্ছে সার্চ ইঞ্জিনের মধ্যে কি কি অংশে বিভক্ত থাকে। একজন বলতেছে খুব নেট প্রবলেম করতেছে। আচ্ছা, নেট প্রবলেম করলে আর কি করা, যদি সম্ভব হয় ক্লাসটা করো, না হলে হচ্ছে পরবর্তীতে আমরা যখন ইউটিউবে আপলোড করে দিব তখন দেখে নিও সেখান থেকে আবার। সো সার্চ ইঞ্জিন, একটা সার্চ ইঞ্জিন বিভিন্ন অংশ দিয়ে গঠিত থাকে। একটা সার্চ ইঞ্জিন বিভিন্ন অংশ দিয়ে গঠিত থাকে। প্রথমেই যেটা থাকে, প্রথমেই একদম প্রথম অংশ যেটা, সেটার নাম আমরা লিখবো, সেটা হচ্ছে ওয়েব ক্রলার, CRAWLER, ওয়েব ক্রলার, বা এটার আরো নাম আছে, বা ইন্টারনেট বট, ইন্টারনেট বট, বা স্পাইডার সফটওয়্যার। স্পাইডার সফটওয়্যার, এরকম অনেক নামে এটাকে ডাকা হয়। এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইন্ডেক্সিং সফটওয়্যার বা ইন্ডেক্স সফটওয়্যার। ইন্ডেক্স সফটওয়্যার। এবং তৃতীয়টা হচ্ছে আমাদের কোয়েরি সফটওয়্যার। এটার পাশে চাইলে একটু স্টার দিয়ে রাখতে পারো একটা, যে এই কোয়েরি সফটওয়্যারটাকে মূলত আমরা সার্চ ইঞ্জিন নামে চিনি। আমরা সার্চ ইঞ্জিন বললে বেসিক্যালি আমরা যেটুকু ইউজ করি সেটা হচ্ছে এই কোয়েরি সফটওয়্যারটা। এই বাকি এই দুইটা জিনিস আমরা কিন্তু দেখিও না বা জানার চেষ্টাও করি না, এই দুইটা কিন্তু সাইলেন্ট থাকে, মানে এই দুইটাকে আমরা দেখতে পাই না। এই দুইটা গোপনে গোপনে, নাকি কোভার্ট মিশন, যে গোপনে গোপনে তাদের কাজ চালায় যায়, বাট তাদের কাজের ফলাফলটা আমরা ভোগ করি হচ্ছে এই কোয়েরি সফটওয়্যারের মাধ্যমে। সো মোটামুটি তিনটা বিশেষ পার্ট নিয়ে বা তিনটা বিশেষ প্রোগ্রাম নিয়ে বা তিনটা বিশেষ অংশ নিয়ে বা প্রধান অংশ নিয়ে একটা সার্চ ইঞ্জিন গঠিত হয়। প্রথম অংশটা হচ্ছে ওয়েব ক্রলার, বা এটাকে ইন্টারনেট বট বা শুধু বট বা রোবট বা স্পাইডার সফটওয়্যার বলে, বা স্পাইডারও বলে। এগুলো এটা এতগুলো নাম কেন, এতগুলো নাম কেন আমরা একটু পরেই সেটা ব্যাখ্যা করব। তোমরা আগে তিনটা অংশ তুলে ফেলো। এরপরটা হচ্ছে ইন্ডেক্স সফটওয়্যার বা ইন্ডেক্সিং সফটওয়্যার, এবং ফাইনালি হচ্ছে কোয়েরি সফটওয়্যার। সো আমি কমেন্ট দেখব। ইয়ামিন বলতেছে আজকে জানলাম প্রথম উইচ্যাটের কথা, থ্যাঙ্কস। ওকে, লামিয়া বলতেছে লেখা শেষ। ওকে, সাদিয়া সহ অনেকে বলতেছে, মাইশা বলতেছে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, মাইশা অরিন বলতেছে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া, কোশ্চেনটা করে ফেলো, আমি প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, আমাকে কি একটু বলবে, আমি হচ্ছে কমেন্টগুলো একটু ইয়ে করে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি। কমেন্টগুলো তোমাদের সামনে কি ভিডিওর মধ্যেই দেখানোর চেষ্টা করতেছি, কমেন্টগুলো কি ওভাবে দেখা যায় কিনা একটু আমাকে কেউ বলবে যে ভাইয়া কমেন্টগুলো হচ্ছে ওই বিশেষভাবে দেখা যায়, এটা একটু বলবে। আচ্ছা,
মাইশা আমাদেরকে যে প্রশ্নটা করছে যে আমরা অনেক সময় গেমসে বটের কথা শুনে থাকি, এটা আসলে কি? আচ্ছা, এটা আমরা বুঝাই দিব, সমস্যা নাই, নো প্রবলেম। এটা কি জিনিস আমি অবশ্যই বুঝাই দিব। ওকে, জাকিয়া বলতেছি বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, আমি যে বলছিলাম কমেন্টগুলো দেখা যায় কিনা সেটা, আচ্ছা আগে আমরা একটু অরিনের প্রশ্নটার উত্তর দিয়ে ফেলি। আচ্ছা, গেমসের মধ্যে যে বট থাকে, যেমন ধরো এটা আমাদের পড়ার সাথে সম্পর্কিত না, তাই একটু প্রশ্নটা করছে, উত্তরটা দিয়ে ফেলি। আমি খুব শর্টলি দিব। পাবজি গেমস অনেকে খেলছো বা অনেকে ফ্রি ফায়ার গেমস খেলে থাকো, পাবজি, ফ্রি ফায়ার বা এরকম মাল্টিপ্লেয়ার গেমস খেলো, যেখানে দেখা যায় এই গেমসটা কিরকম, এই গেমসটা হচ্ছে 100টা প্লেয়ারকে একসাথে একটা দ্বীপের মধ্যে নামায় দেয়, একটা আইল্যান্ডের মধ্যে নামায় দেয়। এবার 100 জন মারামারি করে, মারামারি করতে করতে মেরে ধরে শেষমেশ যে বেঁচে থাকে সেই উইনার হয়। এটাই হচ্ছে গেমস। তো 100 জন প্লেয়ার একত্র হওয়া, 100 জন অনলাইন প্লেয়ার একত্র না হলে কিন্তু গেমসটা শুরু করা যায় না। তো গেমস কোম্পানিগুলো 100 জন প্লেয়ারের জন্য বসে থাকতে থাকতে প্রত্যেকটা গেম শুরু করতে অনেক সময় লেগে যাবে। এজন্য গেম কোম্পানিগুলো করে কি, দেখা গেছে মনে করো 50 জন বা 60 জন প্লেয়ার হইছে, ঠিক আছে, তখনই তারা গেমসটা শুরু করায় দেয়। ওই গেমসের মধ্যে 50 বা 40টা হচ্ছে তারা বট দিয়ে দেয়, বট বা রোবট দিয়ে দেয়। কি দিয়ে দেয়? মানে 50-60 জন আসল প্লেয়ার আর বাকিগুলো হচ্ছে বট। এগুলো কিন্তু আবার ইন্টারনেট বট না, এগুলো ইন্টারনেট বটের সাথে এটার সাথে সম্পর্কিত না, এগুলো আলাদা জিনিস। প্রশ্নটা করছে বলে দিচ্ছি। সো এই বটগুলো নামায় দেয়। এগুলো দেখা যায় জাস্ট মানে এগুলো রিয়েল প্লেয়াররা যেরকম অ্যাগ্রেসিভলি খেলে, ওরা ওইভাবে খেলতে পারে না। ওরা জাস্ট এক জায়গায় দাঁড়ায় থাকে, একটু হাঁটাহাঁটি করে, গুলি করে, ওদেরকে ইজিলি মেরে ফেলা যায়। এবং তুমি বুঝতে পারবা যেগুলো হচ্ছে বট বা এগুলো হচ্ছে মানে এগুলো কোনো রিয়েল প্লেয়ার না, এগুলো হচ্ছে যে অটোমেটিক্যালি জেনারেটেড প্লেয়ার। তো আশা করি বট কি সেটার উত্তরটা পাইছো। ফারাবি ওরফে জাকিয়া বলতেছে দেখছি, সাফায়েত বলতেছে পাবজি। আচ্ছা, স্নিগ্ধ বলতেছে ফ্রি ফায়ারে 50 জন, অরিন বলতেছে আমি ফোর্টনাইটে দেখছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো ওয়েব ক্রলার বা ইন্টারনেট বা স্পাইডার সফটওয়্যার, এটা আমরা একটু বুঝবো। এটা আসলে আমরা একটু মাকড়সার কথা চিন্তা করি, মাকড়সা কিরকম হয়। মাকড়সার আমরা একটু আঁকার চেষ্টা করি যে মাকড়সার ঘরটা হয় এরকম তাই না? মাকড়সার ঘরটা হয় এরকম, মাঝখানে একটা মাকড়সা বসে থাকে, এরকম জালগুলো বিস্তৃত থাকে। এই মাঝখানে হচ্ছে কি থাকে, ধরো আমরা একটা লাল মাকড়সা আঁকি, লাল মাকড়সা, তার দুইটা চোখ। আর মাকড়সার কয়টা পা থাকে? 8টা নাকি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ওকে, মাঝখানে একটা মাকড়সা বসে আছে, এটা হাসি খুশি মাকড়সা। ওর মুখে একটা হাসি দিয়ে দিলাম, হইলো হাসি? হয় নাই তো। ওকে, যাও, মাঝখানে একটা হাসি খুশি মাকড়সা বসে আছে মাকড়সা জালের মধ্যে। এটাকে সো ক্রল শব্দের অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া। এই যে ক্রল এই শব্দটার মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। আবার এটাকে স্পাইডার সফটওয়্যারও বলে, বটও বলে। সো তুমি একটু চিন্তা করে দেখো, মাকড়সাটা কিন্তু তার জাল বেয়ে, এই সুতাগুলো বেয়ে বা রশিগুলো বেয়ে বেয়ে কিন্তু যে কোনো জায়গায় চলে যাইতে পারে, তার জালের এক মাথা থেকে আরেক মাথায় চলে যাইতে পারে। সো আমরা কিন্তু শুরুতেই পড়ছিলাম ইন্টারনেট হচ্ছে একটা বিশাল জাল। ইন্টারনেট কি? একটা বিশাল জাল। ইন্টারনেটের বাংলা শব্দ অর্থ কিন্তু অন্তর্জাল, হ্যাঁ, আন্তঃকানেক্টেড বা আন্তঃসংযুক্ত জাল। সো স্পাইডার সফটওয়্যার হচ্ছে বা বট বা ওয়েব ক্রলার, এটা হচ্ছে ইন্টারনেটের মধ্যে এরকম সুতা বেয়ে বেয়ে বা জালের যেই মাথাগুলো আছে, জালের যেই সুতাগুলো আছে, এগুলো বেয়ে বেয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়ায়। তো বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে ঘুরে ওটা আসলে করে কি, ওটা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে সব পড়ে ফেলে যে ওয়েবসাইটের মধ্যে কি কি আছে, মানে যেই তথ্যগুলো পাবলিকলি প্রদর্শিত হয়। একটা ওয়েবসাইট যেই তথ্যগুলো পাবলিকলি প্রদর্শন করে, ঠিক আছে, সেই সব তথ্য হচ্ছে এই স্পাইডার সফটওয়্যার পড়ে ফেলে। আবারও বলতেছি, স্পাইডার সফটওয়্যার হচ্ছে এই যে এই মাকড়সার জালটাকে মনে করো ইন্টারনেট, ঠিক আছে, মাকড়সার জাল, একে তুমি মনে করো হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে। সো স্পাইডার সফটওয়্যার করবে কি, বিভিন্ন জায়গায় জালের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইট আছে, সে হচ্ছে এক একটা ওয়েবসাইটে যাবে আর সেটার মধ্যে কি আছে সেটা পড়ে ফেলবে। সো পড়ে এই তথ্যগুলো সে তার ডেটাবেজে সেভ করে রাখবে, সার্চ ইঞ্জিনের ডেটাবেজে সেভ করে রাখা বা সেগুলোকে সুন্দর করে সাজায় গুছানো রাখার কাজটাই করে ইন্ডেক্সিং সফটওয়্যার।
সো আমরা বুঝলাম যে ওয়েব ক্রলার হচ্ছে যে হামাগুড়ি দিয়ে দিয়ে বলো বা ক্রল করে করে প্রত্যেকটা ওয়েবসাইটে ঘুরে ঘুরে সেখানে পাবলিকলি যেসব তথ্য প্রদর্শন করে। পাবলিকলি শব্দটা আমি কেন ব্যবহার করতেছি, ধরো ফেসবুকে তুমি পার্সোনালি মেসেজিং এ কার সাথে কি কথা বলো সেটা কিন্তু এই ক্রলার দেখতে পায় না, যদিও এটা ইন্টারনেটের অংশ, ইন্টারনেটের মাধ্যমে আনা নেওয়া হচ্ছে, বাট এটা পাবলিক ইনফরমেশন না। এই ইনফরমেশনটা হচ্ছে প্রোটেক্টেড বা রেস্ট্রিক্টেড, ঠিক আছে? এটা শুধুমাত্র তুমি দেখতে পারবা বা তুমি যাদেরকে অনুমতি দিবা, মানে যার সাথে তুমি মেসেজিং কনভারসেশন করতেছো সে দেখতে পারবে। বাকি কেউ কি দেখতে পারে? না, বাকি কেউ এটা দেখতে পারে না। সো পাবলিকলি যেসব ইনফরমেশন অ্যাভেলেবল থাকে সব হচ্ছে সে পড়ে পড়ে দেখে আর নিজের মধ্যে সেভ করে রাখে। তো সেভ করে সুন্দর মতো সাজায় গুছায় রাখে, যে সেভ করে সুন্দর মতো। আচ্ছা, তাহলে ওয়েব ক্রলারের সংজ্ঞাটা আমরা কি দিব? ওয়েব ক্রলার হচ্ছে এক ধরনের বিশেষ সফটওয়্যার। ওয়েব ক্রলার হচ্ছে কি এক ধরনের বিশেষ সফটওয়্যার যে ইন্টারনেটে থাকা কোটি কোটি ওয়েবসাইট বা ইন্টারনেটে থাকা প্রায় সমস্ত ওয়েবসাইট ঘুরে ঘুরে নানা রকম তথ্য সংগ্রহ করে। আবারও বলতেছি, ওয়েব ক্রলার বা ইন্টারনেট বা স্পাইডার সফটওয়্যারের সংজ্ঞাটা হচ্ছে এটি এক ধরনের বিশেষ প্রোগ্রাম বা এটি সার্চ ইঞ্জিনের একটা বিশেষ অংশ যার কাজ হচ্ছে সমস্ত ইন্টারনেট ওয়েবসাইটে ঘুরে ঘুরে পাবলিকলি অ্যাভেলেবল, মানে পাবলিকলি অ্যাভেলেবলের বাংলা কি বলবো, পাবলিকলি অ্যাভেলেবল থাকা, মানে পাবলিকলি হচ্ছে কি বলবো, আমি বাংলা খুঁজে পাচ্ছি না, সরি। পাবলিকলি অ্যাভেলেবল থাকা বা পাবলিকলি অ্যাভেলেবল থাকা তথ্যগুলোকে খুঁজে খুঁজে সে হচ্ছে নিজের মধ্যে সেভ করে রাখে, এটাকে আমরা বলবো স্পাই।